চিংড়ি মাছ, তাও আবার যদি চিংড়ির মালাইকারি হয়ে থাকে তাহলে অসাধারণ হয়ে যায়। এই চিংড়ি মাছের মালাইকারির সেই মালাই থেকে দুধটা বার করে নাও, মিল্কটা তারপরে তৈরি করো, অনেকখানি প্রসেসিং। কিন্তু জেন জি যারা, তাদের হাতে কি এতটা সময় আছে? বা আজকের আমাদের মতন যারা, তাদের কাছে কি এতটা সময় আছে? একটু প্রসেসটা সহজ করলে ভালো হয় না? আমি নিয়েছি পোস্ত 2 চা চামচ, কয়েকটা কাজু বাদাম, আর এখানে আমি এই দেখুন প্রত্যেকটা পরিমাপ আপনাকে ভালো করে দেখাচ্ছি। কাজুর পরিমাণ আপনি বাড়াতেও পারেন। এখানে ডেসিকেটেড কোকোনাট নিয়েছি, আর এটা নিয়েছি 4 চা চামচ। এখানে 2 চা চামচ নিয়েছি আমি এখানে এই রকম মেলন সিডস, আর এই পরিমাণ আদা, আর এই রকম কাঁচা লঙ্কা নিয়েছি 3টে। তো এই ঝাল আপনি আপনার মতন নিতে পারেন, একটু কাঁচা লঙ্কার পরিমাণ তাহলে বাড়িয়ে দেবেন। এখানে কোনো দইয়ের দরকার নেই বা অন্য আর কোনো ইনগ্রেডিয়েন্টস বিশেষ একটা লাগবে না। তাহলে চলুন আমরা দেখে নিই খুব চটজলদি কী করে আপনি এই চিংড়ি মাছের মালাইকারিটা বা নারকেল বাটা দিয়ে চিংড়ি তৈরি করতে পারেন। ঠাকুরবাড়ির রান্নার রেসিপিতে একটা নারকেল চিংড়ির কথা উল্লেখ আছে নারকেল বাটা দিয়ে, কিন্তু সেই রেসিপিটা এইটা নয়, তার থেকে এটা একটু আলাদা, একটু অন্য রকমের। কিন্তু আমি বলতে পারি আপনার এটা অসাধারণ লাগবে। আমরা না তেলটা অল্প একটু তেল দিয়েছি, আর দিয়ে আমি প্রথমে দিলাম রসুনের কুচিগুলো। এখানে এই 6টা-7টা রসুন আছে, ছোট ছোট একটু মোটা দেখে বা মাঝারি সাইজের। আর এখানে 3টে পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, তাকে এইরকম স্লাইস করে নিয়েছি। আর এবার ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটার রঙটা বেশ সুন্দর বাদামি রং ধরছে, ততক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু বেশ কালারটা চেঞ্জ করে দিতে শুরু করে দিয়েছে, আর পেঁয়াজটা নরমও হয়ে গেছে। এই পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম, সেই সাথে রসুনটাও ভাজা হয়ে গেছে। আর এবার এটাকে একটা অন্য পাত্রে তুলে নেব। আমরা পেঁয়াজটা ভেজে আবার অল্প করে তেল দিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। না অনেকক্ষণ ম্যারিনেট করতে হবে না, 5-7 মিনিট করলেই যথেষ্ট। এবার চিংড়ি মাছকে কিন্তু বেশি ওভারকুক করলে সেটা চিবি চিবি হয়ে যাবে। আর চিংড়ি মাছটা থেকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, আর অ্যালার্জিও বাদ দিয়ে নিয়েছি। তাই কারোর যদি অ্যালার্জির সমস্যা হয় সেটাও আশা করি হবে না। এবার ভালো করে এপিট ওপিট উল্টে নিয়ে যখন দেখবো চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর মিডিয়াম আঁচে রেখেছি, যেই দেখব চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর চিংড়ি পুরো জুসটা ছেড়ে দিতে শুরু করে দিয়েছে, সেই সময় আমরা দিয়ে দেবো ওই বেটে রাখা মশলাটা। আমরা পেঁয়াজটা আগে কেন ভেবেছি যে বলুন তো, যাতে একটা ফ্রাইং প্যানেই আমার কাজটা মিটে যায়। আমি পেঁয়াজটা আগে ভেজে নিলাম, এরপরে যদি ভাজতাম তাহলে পেঁয়াজটা তো ভাজা হতোই না, উল্টে ফ্রাইং প্যানটাও পুড়ে যেত, পেঁয়াজটাও পুরো পুড়ে যেত, ভাজতো না। সেই জন্য এরকমটা করা। আপনিও এরকম প্রসেসটা করতে পারেন, নাহলে আলাদা পাত্রে করে নেবেন। এই বাটা মশলাটা অসাধারণ তৈরি হবে এই চিংড়িটা দিয়ে। তাই বাটা মশলাটার উপকরণগুলো একটুখানি কমা বাড়া করতে পারেন, কিন্তু কখনোই স্কিপ করবেন না কোনো আইটেমকে। এবার অনেকখানি নারকোল এরকম লেগেছিল, তাই একটুখানি জল দেব যাতে করে মশলাটা পুড়ে না যায়। স্বাদ অনুযায়ী আমরা কিন্তু নুন দেব, আর সামান্য একটুখানি হলুদ দেব। হলুদটা খুব বেশি দেবেন না, হলুদের খুব একটা গন্ধ আর গাঢ় রং কিন্তু এই রান্নায় চলবে না। এবার আমরা এখানে দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী চিনি, আর দেবো শ্রেডেড কোকোনাট। এই শ্রেডেড কোকোনাটটা অসাধারণ কাজ করবে। আচ্ছা ভালো কথা, ডেসিকেটেড কোকোনাট বা নর্মাল এই শ্রেডেড কোকোনাট যদি আপনার কাছে না থাকে, অবশ্যই আপনি তাজা নারকোল ব্যবহার করতে পারেন। আমার কাছে এগুলো সবসময় মজুদ থাকে, তাই আমি এগুলো দিয়েই রেসিপি করতে বেশি সুবিধা বোধ করি। তবে কি আমি কাঁচা নারকোল দিয়ে নারকোল নাড়ু আপনাকে শেয়ার করিনি? করেছি তো বলুন। আচ্ছা এবার না খুব ভালো করে আমরা ভেজে নেব, মশলাটা ভালো করে কষে নেব। ভালো কথা, তাজা নারকোলের কথায় মনে পড়লো, আমার সিঙ্গুরি রেসিপিটা একবার আপনি ট্রাই করতে পারেন। আমার সুইট প্লেলিস্টটা একবার চেক করবেন, একটু নিচের দিকে চলে গেছে হয়তো। ভীষণ সুন্দর খেতে হয় কিন্তু, পাহাড়ি এলাকার রান্না। ম্যাঙ্গো সিঙ্গুরিও আছে, নর্মাল সিঙ্গুরি আছে, ভীষণ সুন্দর খেতে হয়। আমরা না মশলা ধোয়া জল দিয়ে দিলাম, আর মশলাটা কিন্তু যেন পুড়ে না যায়, আর বেশি রান্নাও করবেন না। মশলা যেন পুড়বে না, অথচ ভালো কষা হবে। কাঁচা গন্ধটা যেই চলে যাবে অমনি আমরা জল দিয়ে দেবো। জলটা কিন্তু আমি ওই মিক্সির বাটি ধোয়া জলই দিয়েছি। এবার শাহি গরম মশলা দিয়ে দেবো, যেটা আমি বাড়িতেই তৈরি করে রাখি। আপনি তো রেসিপি অলরেডি জানেন হয়তো, এখানে আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে। ব্যাস আর কি, বেশ মাখো মাখো হয়ে গেলেই আপনি নামিয়ে নিন। আপনি যদি ঘি খেতে পছন্দ করেন তাহলে এখানে একটুখানি ঘি অ্যাড করলেও করতে পারেন, কিন্তু দেখবেন যেন নারকোলের গন্ধটা ডমিনেট না হয়ে যায়। অসম্ভব সুন্দর খেতে লাগছিল গরম ভাতের সাথে। তবে আমার মনে হচ্ছে যদি গেস্ট আসে তাহলে আপনি জিরা রাইস বা এরকম ফ্রায়েড রাইস করলেন, তার সাথে আপনি এটা তৈরি সার্ভ করতে পারবেন। অসম্ভব অসম্ভব ভালো লাগে খেতে। এটা না ঠিক রুটি রেসিপি বলে আমার মনে হলো না, এটা রাইসের যে কোনো আইটেমের সাথে
সাথে দুর্দান্ত যাবে। আচ্ছা, আপনার কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, কিন্তু ভালো লাগলে আমার সাথে থাকতে ভুলবেন না। প্লিজ একটা লাইক দিন, আপনাদের লাইকের জন্য আমি অনেকখানি অনুপ্রাণিত বোধ করি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্য করি এর আগে যে রবীন্দ্রনাথের থালি রেসিপিটা দিয়েছিলাম সেটা চেক করতে ভুলবেন না। ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ।